আমার স্বামী ভ্রু কুঁচকে শক্ত গলায় আচমকা বলে উঠল, শেলি, সকালে মাকে কি তুমি বাসি রুটি খেতে দিয়েছো? আমি সদ্য অফিস থেকে ফিরেছি। আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে যখন জলের তেষ্টায় ফ্রিজ খুলতে গেলাম, তখনই বসার ঘর থেকে বেশ উচ্চস্বরে আদিত্য এমন প্রশ্ন করলো। আমার জলের তেষ্টা যেন মুহূর্তেই শেষ। ঘাড় ঘোরাতেই দেখলাম আমার শাশুড়ি জপের মালা হাতে বেলকুনিতে বসা। মুখের অবয়বে এমন ভাব যেন ইহকাল সম্পর্কে তার কোনো আগ্রহই নেই। আমি উত্তর দেবার কোনো আগ্রহই খুঁজে পাচ্ছি না। জলের সঙ্গে নিজের অনেক কথা গিলে ফেলে নিজের ঘরে পা বাড়াতেই আদিত্যের চিৎকার কানে এলো। কথার উত্তর না দিয়ে চুপচাপ এড়িয়ে চলা আজকাল তোমার অভ্যাসে পরিণত হয়েছে। কাজের মানুষ একদিন নেই তাই তুমি যা ইচ্ছা করছো। ডায়াবেটিস রোগীকেও তোমার অলসতার শিকার না বানালে নয়। এবার ঘুরে দাঁড়িয়ে নির্লিপ্তভাবে বললাম, কালকে রুটি কোথায় ছিল যে আজ বাসি রুটি দেব? আদিত্য এবার বেশ দমে গিয়ে বলল, আটার গোলা তো ছিল, তা থেকে রুটি বানিয়ে কেন মাকে দিলে? তুমি জানো না মা ফ্রিজের কিছু খায় না? আমি হাতড়ে হাতড়ে ব্যাগ থেকে মোবাইল বের করলাম। 2বার রিং হতেই ওপাশ থেকে রিসিভ করা হলো। আমি লাউড স্পিকার দিতেই শোনা গেল, দিদি কেমন আছো গো? কাল ঠিক সকালে আসবো। আমি তো সমস্যায় না পড়লে কাজে কামাই দেই না। আমি কথা থামিয়ে দিয়ে বললাম, রুটির গোলা ফ্রিজে কয়টা ছিল? আমার কাজের দিদি দ্রুত বলল, 3টা গো দিদি। কেন, কি হয়েছে? আমি আর কথা বাড়ালাম না। ঠিক আছে, কাল এসো বলেই লাইনটা কেটে দিলাম। আদিত্যের চোখে চোখ রেখে বললাম, তুমি 2টো আর আমি 1টি সকালে একসাথে খেলাম। এরপর তো বাবু উঠলে আবার রুটি বানালাম। তুমি তো সামনেই চেয়ারে বসে চা খাচ্ছিলে, দেখোনি? এরপর আশা করি আর কোনো কথা নেই। প্রচুর বিরক্তিতে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। আমি আলনাতে গোছানো বাসায় পরার কাপড় নিতে নিতে শুনতে পেলাম আদিত্য চিৎকার করে তার মাকে বলছে, সত্যি বলো তুমি, শেলি দিন দিন বুদ্ধিহীন বেয়ারা হচ্ছে, বললেই হতো। না, আমি বাসি রুটি দেইনি। পরে আবার তোমার সামনে বাবু মায়ের জন্য রুটি বানিয়েছি। তা নয় একটা কাজের লোককেও জানাতে হয় ঘরের কথা? কি করে যে সংসার করছি তা আমি জানি। আমার ঠোঁটে উপেক্ষার হাসি ছিটকে বেরুলো। আর চোখে চেয়ে দেখলাম আমার একমাত্র ছেলে দীপ্ত ঘুমাচ্ছে। ভাগ্যিস বাবার চিৎকার চেঁচামেচি তার কানে যাচ্ছে না। কি যে অদ্ভুত পরিবেশে তাকে বড় করছি, অন্যদের তো কেবল কলহই পছন্দ। আমি স্নান ঘরে গেলাম। স্নান ঘরটাই আজকাল আমার সবচেয়ে শান্তির জায়গা হয়ে উঠেছে। কত দুঃখ কষ্ট উপেক্ষার গল্প জলের ধারাবাহিকতায় ধুয়ে মুছে পরিষ্কার করে যে নেই তা কেবল আমিই জানি। 12 বছরের সংসার জীবনে 12 দিনও যেখানে কোনো সম্মান পেলাম না। আমাকে বিশ্বাসটুকু যখন আমার স্বামী করে না, এমন জায়গায় নির্জন আর শান্তির স্থান কেবল স্নানঘরকেই বেছে নেওয়া ছাড়া উপায় নেই। স্নান করে পুজো শেষে দেখলাম আমার 10 বছরের ছেলে নড়ে চড়ে উঠে পড়েছে। আমি অফিস থেকে আসলে তার অনেক গল্প থাকে। স্কুল টিচার, খেলার মাঠ, ড্রয়িং ক্লাস সব মিলিয়ে আমার সন্ধ্যা কাটে ছেলের সাথেই। এরপর রান্না বান্নায় রাত বেড়ে 12টায় গিয়ে শেষ হয়। আমি দীপ্তকে নাস্তা দিয়ে আদিত্যকে চা দিতেই সে কাপটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বাইরের কাপড় পরে বেরিয়ে গেল সজোরে দরজা ধাক্কা দিয়ে। আমি নিজের চায়ের সাথে আদিত্যের চাটুকু শেষ করলাম। মনটা যতই ভারী হোক, শরীরটাকে হালকা রাখা দরকার। আর আদিত্যের আচরণকে ভোলার চেষ্টা করলাম। কারণ পুরুষ মানুষকে হয়তো যতই যুক্তি দিয়ে বোঝাও না কেন, ঘরের বউয়ের কাছে পৈশাচিক রূপের পরিচয় না দিলে তারা নিজেদের পরিপূর্ণ স্বামী হিসেবে গণ্য করতে পারে না। তাই অযথা চিন্তা করে লাভ নেই। আমি শাশুড়ির ঘরে চা দিতে গেলাম। অনেক কষ্টে সে বিছানায় শোয়া থেকে উঠে ট্রে সমেত চা বিছানায় রাখলো। আস্তে আস্তে বলতে লাগলো, তুমি এমন করলে তো আমার ছেলে একদিন রাখতে রাখতে স্ট্রোক করে মারা যাবে। আমি সচরাচর আমার শাশুড়ির সাথে কথা বলি না, যথাসম্ভব এড়িয়ে চলি। কিন্তু আজ বললাম, বাতের ব্যথা কমেছে আপনার? শাশুড়ি আড়মোড়া দিতে দিতে বলল, না, কই আর কমলো। কি ডাক্তার দেখাও বুঝি না বাপু, ব্যথায় তো জীবন শেষ। এবার বেশ শক্ত চোয়ালে বললাম, আপনি তো সকালেও ব্যথায় কাতরাচ্ছিলেন, অফিস যাওয়ার আগেও তো দেখলাম শুয়ে আছেন। শাশুড়ি মুখ বেঁকিয়ে বললেন, কি করব বলো, জীবনে তো কষ্ট কম করিনি, তবে সংসারে সুখ আর পেলাম কোথায়? একটু গলা কেসে বললাম, অযথা কথাগুলো না বললেই তো সংসারে সুখে থাকতো। শুয়ে শুয়ে অশুভ স্বপ্ন দেখলে কি সংসারে সুখ আসে? আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে শাশুড়ি বললেন, আজ আসুক আদি, তোমার আজ হচ্ছে। আমি হেসে বললাম, মা হয়ে সন্তানের আয়ু যে কমাতে ব্যস্ত, তার সন্তানকে করুণা না করলেও চলবে। আমি রুম থেকে বেরোতেই অজস্র অভিশাপ আমাকে দিয়ে একটা সময় শান্ত হলেন তিনি। ভেবেছিলাম আবার সংসারে ঝড় উঠবে,
কিন্তু আদিত্য বাইরে থেকে আসলেও সব গম্ভীর হলেও ঝড় আর উঠল না। আমি শেলি মজুমদার, 5 ভাইয়ের একমাত্র ছোট বোন। আদরে বড় হয়েছি কেবল তা নয়, পড়াশোনাতেও ভাইদের সমান ছিলাম। মাস্টার্স পাশ করে লাইব্রেরিয়ান হিসেবে চাকরি পেয়েছি অনায়াসে। এরপর আদিত্য এলো আমার জীবনে, সরকারি কলেজের প্রভাষক, বাবা মায়ের মেজো ছেলে, দেখতেও ভালো, সংসারে কেবল মা। 3 ভাইয়ের কর্মস্থল ভিন্ন, সব মিলিয়ে বিয়েটাও বেশ ধুমধাম করে হয়ে গেল। বিয়ের প্রথম কয়েকদিন অনায়াসেই কাটলো। এক সকালে অফিসে যাবার জন্য যখন রেডি হচ্ছি, তখন আদিত্য খাবার টেবিলে চেঁচিয়ে বলছে, একটু জল দাও তো। আমিও রেডি হতে হতে বললাম, তুমি একটু নিয়ে নাও, দেরি হচ্ছে তো আমার। আমি জানতাম না এই কথাটার ওজন কতটুকু ছিল, কিন্তু আমার শাশুড়ি হুড়হুড় করে ঘরে ঢুকেই যাচ্ছে, তাই বলা শুরু করলো, যার একমাত্র সারমর্ম স্বামী এমন এক পূজনীয় ব্যক্তি যে নিজের হাতে জল খেলেও আমি নরকে চলে যাব। সব কথা ঠান্ডা মাথায় শুনে আমিও বোঝালাম, স্বামী তো পঙ্গু নয়, অথর্বও নয়, তাহলে কেন সে এতটুকু কাজ করতে পারবে না? আর সহযোগিতা ছাড়া দুজন মানুষ সংসার কিভাবে করব? সেদিন আমার এই ভুলে আমার অফিস যাওয়া না হলেও শ্বশুরবাড়িতে মুখরা শিক্ষিত বেশি বোঝা বউ সংসারের অশান্তির একমাত্র কারণ হিসেবে উপসংহারে পৌঁছে গেলেন আমার শাশুড়ি। আদিত্য উল্টে মায়ের কথাকে সায় দিয়ে আমাকেই বোঝাতে লাগলো। এখানেই থেমে থাকেনি আমার শাশুড়ি, এই কথা পৌঁছে দিল আমার বাবার বাড়ি। তবে আরও আশ্চর্য হয়েছিলাম যখন বাবার বাড়িতে আমি যতই সবাইকে বোঝাই, উল্টে সবাই আমার দোষটাই দেখছে। কেন তর্ক করেছি এই জন্য। আমার মা বোঝালেন বইয়ের বিদ্যা যেন বাস্তবে প্রয়োগ না করি। বাবা বোঝালেন স্বামী প্রভু ভগবান, সংসার করতে গেলে এই জ্ঞান থাকতে হবে। ভাইয়েরা অবধি শ্বশুরবাড়িতে মা বাবার সম্মান রাখতে বললেন, যদিও সবার মূল উদ্দেশ্য ছিল যেন সংসার না ভেঙে যায়, তাই আমাকে বোঝানো। কিন্তু আমি মানসিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সবচেয়ে কষ্ট লেগেছিল আদিত্যর আচরণে। তার দিন আর রাতের আচরণে এতটাই পার্থক্য ছিল যে আমার নিজের বোঝার ক্ষমতার উপরে সন্দেহ হতে লাগলো। রাতের আধারে সে বোঝাতো মা যেন ভুল না বোঝে, তাই সে আমার সাথে খারাপ আচরণ করে। কামনার অধ্যায় শেষ হতেই সূর্যের আলোয় আদিত্যের নোংরা আচরণ দিনকে দিন বেড়ে যেতে লাগলো। মাকে খুশি করতে স্ত্রীকে অপমান করতে কেন হবে, এ ব্যাপারটাই আমার মাথায় ঢুকতো না। রাতের অন্ধকারে যথার্থ পুরুষকে আবার দিনের আলোতে রং বদলে গিরগিটি হতে দেখে অসম্মানে শারীরিক মানসিক দূরত্ব বাড়া শুরু হলো আমার। যখন নিজেই সিদ্ধান্ত নিলাম একা থাকা ছাড়া আর উপায় নেই, ঠিক তখন আমার দেবরের বিয়ে ঠিক হলো। বিয়ের ঝামেলার পর শাশুড়ি দেবরের সাথেই থাকতে লাগলেন। এরপর হঠাৎ লক্ষ্য করলাম আদিত্যের আচরণে বেশ পরিবর্তন, আমাকেও সাহায্য করছে। ধীরে ধীরে আমাদের দূরত্ব কমতে লাগলো। কিন্তু 3 মাস পর শুনলাম দেবর বিরক্ত হয়ে শাশুড়িকে বর্দার বাসায় রেখে এসেছে। আমি তারপর বেশ স্বস্তিতেই ছিলাম। কিন্তু আমার শাশুড়িকে নিয়ে 2 ভাইয়ের সাথে আদিত্যের প্রচুর ঝগড়া হলো। আদিত্য ছটপট করতে লাগলো, আমিও বোঝাতে লাগলাম আমার শাশুড়ি নিজের সন্তানকে ধরে রাখতে সংসারে অশান্তি করছে, যা তার মানসিক সমস্যার রূপ নিয়েছে। কিন্তু 2 ছেলে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এমনি আমাদের সাথেও। আমার স্বামীর কাছে অন্য 2 ভাই ব্যক্তিত্বহীন, তাই বউয়ের কথার প্রাধান্য দিয়েছে। দিনকে দিন আমার স্বামী আবার আগের মতো মায়ের আঁচল ধরা আদর্শ সন্তান হয়ে উঠল। এমন ব্যক্তিত্বপূর্ণ স্বামীকে আবার যখন অসহ্য লাগা শুরু হলো, পারিবারিক অশান্তির যখন শেষ পর্যায়ে, তখন জানতে পারি আমি সন্তান সম্ভবা। পেটে সন্তান আসতে আমি কেবল নিজেকে নিয়ে ভাবতে শুরু করলাম। কে কি বলছে তার দিকে সমস্ত উপেক্ষা ছিল আমার। কাজের মানুষ রাখলাম সারা বেলার জন্য। আমার নির্লিপ্ত সংগ্রামী জীবনে 2টো মানুষ আস্তে আস্তে আমার অধ্যায়ের বাইরে যেতে শুরু করলো। কিন্তু সন্তান হতেই আমার শাশুড়ি নাতির মুখ দেখে এত আদিক্ষেতা শুরু করলেন যেন আমি আমার সন্তানের মা নয়, কেবল জন্মদাত্রী। তিনি যেন কেবল দীপ্তর ভালো মন্দ বোঝেন। এসবে আমি যতটুকু উপকৃত হলাম তা হলো আমার সন্তানকে শাশুড়ি মায়ের কাছেই রেখে অফিস করা যেত। আদিত্যও বেশ আদর করে নিজের ছেলেকে। তাই বুঝতে শিখলাম একজন সন্তানকে একা মানুষ করার চেয়ে পরিবারের ভেতরে রাখলেই ও আনন্দে বেড়ে উঠতে পারবে। তবে আস্তে আস্তে আমার মানসিক নির্যাতনের রূপ বদলালো। ঠাকুমা বাবা মিলে আমার ছেলে বড় হতেই আমার নামে যতটুকু কলহ করলে দীপ্ত আমার থেকে দূরে চলে যাবে, ততটুকু করতে লাগলো। ছোট ছোট বিষয়ে মিথ্যে কথা বলা আমার শাশুড়ির স্বভাবে পরিণত হলো। আর সেই মিথ্যার জের ধরে উদ্ধৃত দ্বিমুখী আচরণ করা আদিত্যের একমাত্র উদ্দেশ্য হতে লাগলো।
আজকের ঘটনাটাও সেই জন্য ঘটানো। কিন্তু দীপ্ত ঘুমানো, তাই সে কিছুই বুঝলো না। আমিও সাংসারিক অবাঞ্ছিত ঘটনাগুলোতে মাঝে মাঝে নতুন করে ভাবতে শিখেছি। আবার একা হবার কথা মাথায় আসে মাঝে মাঝে। আবার কষ্ট হলে ভাবি, তবুও তো দীপ্তকে রেখে নিশ্চিন্তে চাকরি করছি। চাকরি করার জন্য ওর ঠাকুমা ছাড়া অন্য বাইরের লোককে আর বিশ্বাস হয় না। মায়ের বাড়িতে 5 বৌদিদের সংসারে ঝামেলা না করে নিজের সবটা মেনে নেওয়াকেই সঠিক সিদ্ধান্ত মনে হয় আজকাল। বাবা হিসেবেও আদিত্য নিজের সন্তানকে সব কিছু দিচ্ছে। কেবল এই সংসারে আমি একটা আগাছা, এটাই যা সমস্যা। যাই হোক, যখন রাত বাড়ে পুরুষ মানুষের চেহারাও বদলে যায়। আজও তার অন্যথা হলো না। যেহেতু দীপ্ত ঠাকুমার কাছেই ঘুমায়, আমরা স্বামী স্ত্রী খুব কাছাকাছি থাকি, একান্তে থাকার সুবিধা। এরপর আবার বৃহস্পতিবার, আদিত্য বেশ কাছাকাছি হতে চাইছে, শারীরিক তৃপ্তি চাইছে আমার কাছ থেকে। আমাকে পেছন থেকে জাপটে ধরে বলল, যা হয়েছে ভুলে যাও। আমি এই আদিত্যের সাথে পরিচিত। হাতটি শরীর থেকে সরিয়ে কিছুটা দূরে গিয়ে ঘুমের ভান ধরে রইলাম। আদিত্য বেশ জোরে বলে উঠল, ঢং না করে কাছে এসো বলছি। আমার এখন আর শারীরিক সুখ পেতে মন চায় না। যেখানে মনটাই মরে গেছে সেখানে শরীরের কষ্ট করে লাভ কী? আমি চাপা স্বরে বললাম, পাশের রুমে কথা শোনা যায়, চিল্লিও না। আদিত্য আমার হাত খামচে ধরলো। আমি হাতটা সরানোর চেষ্টা করতেই বলে উঠল, তোমার মতো বউয়ের চাইতে রাস্তার খারাপ মেয়েগুলোও ভালো। সেখানে গেলেই এখন ভালো হবে। কেবল তুমি দীপ্তর মা আর লোক লজ্জার ভয়, নচেত কবেই তোমাকে জীবন থেকে দূর করে দিতাম। আদিত্যের এসব কথায় আমার কিছুই আসে যায় না। আগে বলতো আর একটা বিয়ে করবে। যখন নিজেই সম্মতি দিতাম, করলে তো আমারই মুক্তি, তখন দমে যেত। দীপ্ত হতেই এখন অন্য সুর। আমি জানি মধ্যবিত্ত ঘরের ছেলেরা যতই বউকে অত্যাচার করে তৃপ্তি পাক না কেন, বাইরে গিয়ে নোংরা কালিতে হাত অপরিষ্কার করবে না। তাই এসবে কান না দিলেও চলবে। আমি আদিত্যের চোখে চোখ রেখে হেসে দিলাম। আদিত্য কিছুটা হকচকিয়ে গেল। ঠান্ডা মাথায় বললাম, ঘুমিয়ে পড়ো। বেশ কিছুক্ষণ পর নাক ডাকার শব্দ শুনে চিন্তামুক্ত হলাম। মেয়েরা না পাওয়ার কষ্টে দিনের পর দিন রাত জেগে থাকতে পারলেও ছেলেরা ঘুমের সাথে কখনোই আপোষ করে না। আমার সন্তানের মুখ চেয়ে যখন বেঁচে থাকা, তখন আর কষ্ট পেয়ে লাভ নেই। এখন আমিও ঘুমিয়ে পড়ি 7-5 না ভেবে। রবিবার কাজের দিদি আসতেই দীপ্তকে স্কুলে দিতে যাবে, এমন সময় দীপ্ত জেদ ধরলো আমাকেই তাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। দিদিটাই স্কুল থেকে দীপ্তকে নিয়ে আসে, কিন্তু আজ যেন দীপ্তর জেদই কমছে না। আমাকেই স্কুল থেকে ওকে আনতে হবে, আর কোনো কথা সে শুনবে না। আমি ঠিক করলাম একটু ছুটিরও প্রয়োজন নিজের জন্য। আজ অফিস থেকে আধবেলা ছুটি নিয়ে আসবো। কাজ দ্রুত শেষ করে স্কুলে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। দীপ্ত স্কুলের বেঞ্চে বসেছিল। আমাকে দেখেই দৌড়ে এসে ঝাপটে ধরলো। আমিও আদর করতে লাগলাম। পেছন ফিরে দেখলাম দীপ্তর একজন শিক্ষিকা দাঁড়িয়ে আছেন। হাতে কিছু গোলাপ ফুল আর একটি রেপিং পেপারে মোড়া বেশ বড় বাক্স। আমি সম্বোধন করে স্বাভাবিক কথাবার্তা বলতে লাগলাম। ম্যাডাম বললে, একটু ক্লাসরুমে আসুন, কিছু কথা আছে। আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। দীপ্তের ব্যাপারে কি কোনো সমস্যার কথা বলবে? এমনিতেই সাংসারিক কলহ ঝামেলা লেগেই থাকে, সেই সাথে আমার বিরুদ্ধে কত কথা তাকে শুনতে হয়। বুকের ভেতরে চিন্তার পাহাড় নিয়ে ম্যাডামের পেছন পেছন গেলাম। হাতের সব জিনিস বেঞ্চে রাখতে রাখতে ম্যাডাম বললেন, আপনার ছেলে সম্পর্কে কিছু বলুন। আমি বেশ হতচকিত হয়ে বললাম, ম্যাডাম এমনিতে তো ভালোই, রেজাল্টও ভালোই করছে দেখি। বাসায় তো বেশ শান্ত। কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম বলছেন, আপনার ছেলে বড় হয়ে অনেক বড় মাপের মানুষ হবে, মিলিয়ে দেখবেন। আমি তোতলাতে লাগলাম। ম্যাডাম বললেন, কয়েক মাস আগে আমি বলেছিলাম যাকে সবচেয়ে তুমি ভালোবাসো তার সম্বন্ধে 10 লাইন লেখো। আপনার ছেলে সেদিন কিছুই লেখেনি। ক্লাসে বেশ বকেছিলাম আমি। ক্লাস শেষ হতেই আমার কাছে এসে বলল, আমি মাকে অনেক ভালোবাসি। কিন্তু কেবল ভালোবাসলে কি হবে? আমি তো তার জন্য কিছুই করতে পারছি না। এত ছোট ছেলের চিন্তাভাবনা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। জিজ্ঞেস করেছিলাম, কি করতে চাও তুমি? ছেলে কি করেছে জানেন? আমি মাথা নেড়ে জানালাম, কোনো কিছুই আমার বোধগম্য নয়। ম্যাডাম গোলাপ আর উপহারের বাক্সটি আমার হাতে দিয়ে বললেন, প্রতিদিন টিফিনের টাকা আপনার ছেলে আমায় দিত, যেন আমি জমিয়ে রাখতে পারি। আর জমানো টাকা দিয়ে আপনার ছেলের কথা মতো আজ এই উপহার কিনে আনলাম। আমি যেন স্বপ্ন দেখছি। 10 বছরের একটি ছেলে যে তার মাকে এভাবে উপহার দিতে পারে, তা ধারণাই ছিল না আমার। শিক্ষিকাকে কি বলে যে ধন্যবাদ দেব আমার ভাষায় ছিল না।
ম্যাডাম বললেন, আমি এই স্কুলে অনেক পুরাতন শিক্ষিকা, তবে আমার জন্য সবচেয়ে নতুন অভিজ্ঞতা আপনাদের এই মা ছেলের ভালোবাসা। আগলে রাখুন এমন হীরার টুকরো সন্তানকে। আজ আর বাসায় যেতে মন চাইলো না। ছেলেকে নিয়ে বসলাম এক রেস্টুরেন্টে। চোখ আটকে যাচ্ছিল উপহারের বাক্সের দিকে। বাসা অবধি অপেক্ষা না করে রেপিং পেপার খুলে উপহার দেখে চমকে উঠলাম। এক বক্স কাচের চুড়ি আর এক পাতা নীল টিপ। আমি দীপ্তকে বললাম, হ্যাঁ রে, তুই এত টাকা পেলি কই? কিছু কিনে খাসনি এতদিন? দীপ্ত বলল, তুমি টিফিন তো তৈরিই করে দাও, মাঝে মাঝে টাকা দিলে অল্প কিছু দিয়ে খেতাম আর ম্যাডামকে দিতাম যেন জমা রাখতে পারেন। আমি অবাক হয়ে ছেলেকে দেখছি। বললাম, এসবের কি দরকার ছিল রে? আর এই উপহারের বুদ্ধি তোর মাথায় কি করে এলো? দীপ্ত ব্যাগ থেকে একটি ছবি বের করে দিল। হাতে নিয়ে দেখি বিয়ের আগের একটি ছবি। মনে পড়ে গেল কলেজের এক অনুষ্ঠানে নীল শাড়ি আর 2 হাত ভর্তি নীল চুড়িতে সেজেছিলাম আমি। খোপায় ছিল 2টো গোলাপ, কপালে নীল টিপ। খুব হাস্যোজ্জ্বল একটি ছবি। অতিরিক্ত কোনো অলংকার না থাকলেও মুখের ছিটকে পড়া হাসিটি ছবিটিকে অন্য এক মূল্যায়ন দিচ্ছে। পুরনো অ্যালবাম একদিন দীপ্তকে দেখাতেই ও ছবিটা নিজের কাছে রাখতে চাইলো। আমি ছবি দেখে বললাম, মায়ের পছন্দ তুই এত ছোট হলেও বুঝলি কি করে? দীপ্তের মুখ বুকের সাথে মিশে আছে। পিঠের অংশ ফুলে ফুলে উঠছে। ডুকরে ডুকরে কাঁদছে ও। আমি কাছে গিয়ে বসে বললাম, কাঁদছিস কেন রে? দীপ্ত বলল, মা, তোমাকে কেউ ভালোবাসে না তাই না? আমার হৃদস্পন্দন থেমে গেল। দীপ্তর মাথাটি বুকের কাছে জাপটে ধরে বললাম, কে বলেছে তোকে এসব কথা? সবাই বড্ড ভালোবাসে আমাকে। বড়রা একটু তর্ক করেই, তাই বলে এসব ভাবতে আছে? দীপ্ত মাথা নিচু করে বলল, তাহলে তুমি সাজো না কেন আগের মতো? হাসো না কেন কখনো? এবার যেন আমি দমে গেলাম। সত্যিই তো, কতদিন যে সাজিনি তা মনেই পড়ে না। হাসতেও যে ভুলে গেছি তা ছেলের কথা শুনে উপলব্ধি করলাম। দীপ্ত বলল, আমি তোমায় অনেক ভালোবাসি মা, তুমি আমার কাছে শ্রেষ্ঠ মা। আমি জানি এই ছবির মতো সাজলেই এভাবে হাসি খুশি থাকবে তুমি। সাজবে না মা? আমার এমন একটা হাসি খুশি মা চাই, ঠিক এমনি। চোখ থেকে অনেক দিন পর সুখের ধারা গড়িয়ে পড়তে লাগলো। 2 হাত ভর্তি চুড়ি পরে নিলাম। দিলাম কপালে টিপ, খোপায় গুজে নিলাম গোলাপ। চোখের অশ্রু ছাপিয়ে জোরে জোরে হাসছি আমি। হাসছে আমার সন্তান। কিসের দুঃখ আমার? সংসারে কিসের ভয়? কারো প্রতি নেই কোনো অভিযোগ। সব উপেক্ষা, অপমান, ক্লান্তি এক নিমিষেই পালিয়ে গেল। আজ যে নতুন করে সংসারকে ভালোবেসে ফেললাম আমি। এই সংসার, এই কষ্ট, এত অভিযোগ ছাপিয়ে নিজেকে শ্রেষ্ঠ জয়িমা রূপে আজ ফিরে পেলাম আমি। হয়তো সন্তানদের কাছে শ্রেষ্ঠ হতেই এক জাদুকরী শক্তির প্রভাবে সব কষ্ট, সব অপমান হাসি মুখে মেনে নেওয়ার নামই মা। সংসার তাই তো প্রতি ঘরে ঘরে জন্ম দেয় এমন শ্রেষ্ঠ মায়েদের। দিন শেষে নিজেকে নতুনভাবে ফিরে পেয়ে বিজয়ের হাসি হেসে রওনা দিলাম নিজের নীড়ে। আজ থেকে যে সন্তানের চোখেই নিজেকে দেখতে হবে আমায়। তবেই সংসারকে সুখের আলোয় গড়ে নিতে কষ্ট হবে না একদম। সংসার হবে সুখ শান্তির নীড়।